28 এপ্রিল সাল 1988 দুপুর 1টা নাগাদ হাওয়াইতে আলোহা এয়ারলাইন্স ফ্লাইট 243 ওড়ার জন্য প্রস্তুত হচ্ছিল। দিনটি খুব সুন্দর ছিল। রৌদ্র ঝলমলে আবহাওয়ায় অনেক মানুষ ছুটি কাটাতে এসেছিল। হাওয়াইকে যদি না চিনেন তাহলে বলি, এটি প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত কয়েকটি দ্বীপপুঞ্জের সমষ্টি, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের অংশ। খুব সুন্দর দ্বীপপুঞ্জ, আর এর রাজধানী হলো হনুলুলু। এই ফ্লাইট অ্যাকচুয়ালি হিলি থেকে হনুলুলু যাচ্ছিল। হিলি হলো হাওয়াই দ্বীপপুঞ্জের দক্ষিণের একটি আইল্যান্ড। মাত্র 35 মিনিটের ফ্লাইট ছিল এটা, রুটিন ফ্লাইট। আলোহা এয়ারলাইন্স হচ্ছে এখানকার লোকাল এয়ারলাইন্স, যা বিভিন্ন দ্বীপপুঞ্জগুলোকে কানেক্ট করার কাজ করে থাকে। যেহেতু দূরত্ব বেশি ছিল না, তাই এই বিশেষ প্লেনটি অলরেডি 8 বার উড্ডয়ন সম্পূর্ণ করেছে সকাল থেকে। 3টি ভিন্ন ভিন্ন রাউন্ড ট্রিপও গেছে। কিন্তু এটা কোনো অস্বাভাবিক ঘটনা ছিল না। এরকম প্লেনের ক্ষেত্রে এই ধরনের উড়ান একদম নর্মাল ব্যাপার। সবকিছু যেরকম চলার কথা ঠিক সেরকমই চলছিল। প্যাসেঞ্জার প্লেনে বোর্ড করছিল, দরজা বন্ধ করা হচ্ছিল, আর একদম ঠিক 1:25 এ ফ্লাইট উড্ডয়ন করেছিল। বাস একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছিল এখানে। যখন একজন প্যাসেঞ্জার প্লেনে বোর্ডিং করছিলেন, তখন দরজা দিয়ে প্রবেশের সময় তিনি দেখেন দরজার এক পাশে প্লেনের যে বডি ছিল, আলাদা আলাদা সিট ছিল যেগুলি প্লেনের বডির সাথে অ্যাটাচ অবস্থায় থাকে। তো একটি সিটসে একটু ফাটল দেখা গেছিল, কিন্তু তিনি একথা কাউকে বলেননি। কারণ তিনি ভেবেছিলেন এত নামি দামি ফ্লাইট, এ প্লেন নিয়মিতভাবে উড্ডয়ন করছে, নিয়মিত আর পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, আর যদি কোনো সমস্যায় থাকতো তাহলে কর্তৃপক্ষ নিশ্চয়ই এটাকে খেয়াল করতেন। তাই এটাকে তিনি সেরকম বড়সড় কোনো প্রবলেম না মনে করে নিজের জায়গায় গিয়ে বসে পড়েন। কিন্তু এই একটি ভুল কতটা বিপজ্জনক, কতটা মারাত্মক হতে পারে তিনি কিন্তু তা কখনোই ভাবেননি। প্লেনের উড্ডয়নের মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এয়ার হোস্টেস ট্রলিজ নিয়ে আসেন আর প্যাসেঞ্জারদের ডিংস আপ করতে থাকেন। প্লেনে 3 জন এয়ার হোস্টেস ছিলেন যারা প্যাসেঞ্জারদের ডিংস আপ করছিলেন। সিট বেল্ট সাইন তখনও সরানো হয়েছিল না, তার কারণ এটা তখনই সরানো হয়ে থাকে যখন প্লেন ক্রুজিং অল্টিটিউডে পৌঁছে যায়। আর এই প্লেনের ক্ষেত্রে ক্রুজিং অল্টিটিউড ছিল 24,000 ফিট। উড্ডয়নের 20 মিনিট পর এই প্লেন ক্রুজিং অল্টিটিউডে পৌঁছে গিয়েছিল। আর যখনই প্লেন সেই হাইটে পৌঁছে গেছিল, তখনই ঘটে এক বিশাল বড় ধামাকা। সমস্ত প্যাসেঞ্জার্স এই বিশাল বড় ধামাকার আওয়াজ শুনতে পেয়েছিল, আর হঠাৎ করেই সেখানে র্যাপিড ডিকম্প্রেশন সৃষ্টি হয়ে গেছিল। শ্বাস নিতে প্রবলেম হচ্ছিল, আর চারিদিকে জিনিসপত্র এদিক ওদিক উঠতে লেগেছিল। ভয়ঙ্কর বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। আসলে হচ্ছেটা কি? কিছু প্যাসেঞ্জার নিজেদের আশেপাশে তাকাতেই দেখলো প্লেনের ছাদ আর আশেপাশের দেওয়াল অদৃশ্য, উপরে খোলা আকাশ দেখা যাচ্ছে। হয়েছেটা কি বন্ধুরা? প্লেনের সামনের দিকের প্রায় 35 স্কোয়ার মিটার মতো জায়গা প্লেন থেকে আলাদা হয়ে গেছে। এমন অবস্থায় অক্সিজেন মাস্কও কোনো কাজের ছিল না। প্লেনের ছাদ না থাকার কারণে অক্সিজেন সিস্টেম কাজ করছিল না। প্যাসেঞ্জার্সরা আরও বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। মিচেল হোন্ডা নামে একজন এয়ার হোস্টেস বিস্ফোরণের সময় র-15 এর কাছে দাঁড়িয়েছিল। তিনি ইন্টারকমের মাধ্যমে ককপিটের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন, কিন্তু অন্য দিক থেকে কোনো জবাব পাওয়া যাচ্ছিল না। দ্বিতীয় এয়ার হোস্টেস সিভিলিয়ান সিং র-5 এর কাছে দাঁড়িয়ে একজন প্যাসেঞ্জারকে ড্রিঙ্কস আপ করছিলেন। যখন প্লেনের ছাদ উড়ে যায়, তখন তিনিও বাতাসের সঙ্গে সঙ্গে প্লেনের বাইরে উড়ে চলে যান। তৃতীয় এয়ার হোস্টেস জেন স্যাটো র-2 এর কাছে দাঁড়িয়েছিলেন। তিনি মেঝেতে লুটিয়ে পড়েন যখন একটি লাগেজ তার মুখে উড়ে এসে আঘাত করে। মেঝেতে হামাগুড়ি দিতে দিতে মিচেল হোন্ডা ধীরে ধীরে ককপিটের কাছে পৌঁছে দেখেন তার কলিং জেন স্যাটো তার মাথা রক্তে রঞ্জিত। তিনি ককপিটের ভেতর দেখার চেষ্টা করেন, কিন্তু সেখানে কিছু দেখতে পান না। ককপিটের ভিউ সম্পূর্ণরূপে ব্লকড হয়ে গেছিল। অক্সিজেনের অভাবের সাথে সাথে ঠান্ডা বাতাসের সম্মুখে প্যাসেঞ্জারদের বেশিক্ষণ বেঁচে থাকার সম্ভাবনা ছিল না। মিচেল বারে বারে ককপিটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেই যাচ্ছিলেন, কিন্তু কোনো জবাব পাচ্ছিলেন না। এই সমস্ত কিছুর মধ্যে একটাই ভালো খবর ছিল যে পাইলট জীবিত ছিলেন। The pilots were actually alive and not only alive. তার অক্সিজেন মাস্ক ঠিকমতো কাজও করছিল। কমান্ড সামলাচ্ছিলেন 44 বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট স্কম্পথেমার, একজন অভিজ্ঞ পাইলট যিনি 11 বছর ধরে আলোহা এয়ারলাইন্সের হয়ে কাজ করছিলেন। এনার সঙ্গে ছিলেন 36 বছর বয়সী ফার্স্ট অফিসার মিমি টমকিন্স। যখন ধামাকা হয়েছিল তখন দুজনেই বিরাট ঝাটকা অনুভব করেছিলেন। পিছনে ঘুরে তাকাতেই তারা দেখলেন প্লেনের ছাদ উধাও এবং ককপিট ডোরটাও মিসিং ছিল।
চারিদিকে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু তারা ঘাবড়ে না গিয়ে সঙ্গে সঙ্গে তাদের কাজ শুরু করে দেন। সর্বপ্রথমে তারা অক্সিজেন মাস্ক পরেন এবং পরিস্থিতি বুঝে জরুরিকালীন অবতরণের রাস্তা বেছে নেন। প্রায় 500 কিলোমিটার/আওয়ার গতিবেগে তারা প্রতি মিনিটে প্লেনকে 4100 ফিট হারে অবতরণ করছিলেন। কিন্তু সময়ের এই খেলা শুধুমাত্র প্লেনকে নিচে নিয়ে আসাতেই সীমিত ছিল না, তাদের সামনে আরও একটা বিশাল বড় সমস্যা এসে উপস্থিত হয়। জানা যায় যে প্লেনের সামনের অংশ, যেটাকে প্লেন নোজ বলা হয়, সেটা প্রায় 1 মিটার মতো নিচু হয়ে গেছে। প্লেনের শুধুমাত্র নিচের অংশ দ্বারা ককপিট এবং কেবিন একসাথে জুড়ে রয়েছে। যদি বেশি সময় ধরে এভাবেই চলতে থাকে তাহলে প্লেন নোজ আরও নিচে ঝুঁকতে ঝুঁকতে মাঝখান থেকে break and ভেঙে যেতে separate পারে। from each other. মিমি টমকিন্স হনুলুলুকে কন্ট্যাক্ট করেন এবং জানান তাদের পরিস্থিতি সম্বন্ধে। তাদেরকে বলা হয় যে প্লেনকে হনুলুলু বাদ দিয়ে কাছাকাছি মইতে অবতরণ করতে। ঠিক 1:48 তারা মই টাওয়ারের সাথে যোগাযোগ করে পরিস্থিতি সম্বন্ধে জানান। এতক্ষণ পর্যন্ত প্রায় 3 মিনিট মতো হয়ে গেছে যখন থেকে প্লেনের ছাদটা প্লেন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মিমি টমকিন্স মই এয়ারপোর্টকে কন্ট্যাক্ট করে বলেন সমস্ত এমার্জেন্সি সার্ভিস প্রস্তুত রাখতে, কারণ যে কোনো জিনিস ঘটে যেতে পারে। অনেক দমকল ও উদ্ধারকারী গাড়ি রানওয়েতে এসে প্রস্তুতি গ্রহণ করে। সবাই এখন প্লেনের ল্যান্ডিংয়ের অপেক্ষা করছিল। কিন্তু এখন আরেকটা প্রবলেম সামনে এসে বসে। সামনে একটি বড় 10,000 ফিট উচ্চতার পাহাড়, যার নাম হালিয়াকালা সামিট। এই পাহাড় প্লেন এবং মই এয়ারপোর্টের একদম মাঝে অবস্থিত ছিল। ক্যাপ্টেন রবার্ট প্লেনকে ধীরে করেন। 210 নটস, 200 নটস, 170 নটস, আরও ধীরে করতে থাকেন। যতটা ধীরে উড়ানো সম্ভব ততটা ধীরে উড়াতে থাকেন। যদি আরও নিচে নিয়ে আসা যায় তাহলে প্লেন কন্ট্রোল করা মুশকিল হতে পারে। কিন্তু ক্যাপ্টেন এই 170 নট স্পিডে দুটি আইল্যান্ডের মধ্যে দিয়ে প্লেনকে নেভিগেট করেন। পাহাড়ি থেকে বেঁচে প্লেন এবার এয়ারপোর্টের দিকে টার্ন করে। এই মুহূর্তে প্যাসেঞ্জারদের মনে একটু স্বস্তি আসে। যেমন যেমন রানওয়ের দিকে প্লেন নিচে নামতে থাকে, মিমি টমকিন্স ল্যান্ডিং গিয়ারকেও কিন্তু নিচে নামাতে থাকেন। 3টি সেট আপ হুইলস থাকতে হবে, 2টো পিছনের দিকে, 1টি সামনের দিকে। পেছনেরগুলোকে মেন গিয়ার বলা হয়, যেখানে ইন্ডিকেটরে দেখাচ্ছিল মেন গিয়ার সাকসেসফুলি রিলিজড হয়ে গেছে। কিন্তু যে নোজ গিয়ার ছিল সামনের চাকা, সেটা রিলিজ হচ্ছে না। এমন পরিস্থিতিতে প্লেন ল্যান্ডিং করা তো সম্ভব, যেটাকে বেলি ল্যান্ডিং বলে, যেটা পিছনের চাকার উপর ভর করে হয়ে থাকে। কিন্তু এখানে ভয় ছিল ছাদ না থাকার কারণে প্লেনের পিছনের অংশ তো আগে থেকে একদম দুর্বল হয়ে গেছিল। কোনো রকম ব্যতিক্রমী হলে প্লেন মাঝখান থেকে ভেঙে যেতে পারে। আবার ফিউল ট্যাঙ্কে লিকেজ হয়ে গেলে প্লেন ব্লাস্ট পর্যন্ত হয়ে যেতে পারে। Conditions are destined fire explored. যেমন রানওয়ে দেখা যাচ্ছিল, প্যাসেঞ্জাররা ল্যান্ডিং এর জন্য প্রস্তুত হচ্ছিল। কিছু মানুষ উপরওয়ালার প্রতি প্রার্থনা করতে লেগেছিলেন। কিছু মানুষ একে অপরকে জড়িয়ে ধরছিলেন, হয়তো এটা তাদের শেষ একে অপরের সঙ্গে আলাপ। যেমন যেমন প্লেন নিচে আসছিল, এটা সাইড টু সাইড ল্যান্ডিং করছিল। রানওয়েতে ফায়ার ফাইটার্স, অ্যাম্বুলেন্স, সমস্ত প্রস্তুতি আগে থেকেই ছিল। তারা চাচ্ছিল ক্ষয়ক্ষতি যতটা সম্ভব এড়াতে। 1:56 ক্যাপ্টেন মাই টাওয়ারকে বলেন যে উই উইল নিড অল দ্য ইকুইপমেন্টস দ্য এয়ারপোর্ট হ্যাড। এমন মুহূর্তে একজন দেখেন যে প্লেনের নোজ গিয়ার তো রিলিজ ছিল, তার মানে প্লেনকে বেলি ল্যান্ডিং করতে হবে না। তারা এ ব্যাপারে পাইলটকে জানান এবং পাইলটও যেন জীবন ফিরে পান। ঠিক 1:58 বিস্ফোরণের প্রায় 13 মিনিট 42 সেকেন্ড পর আলোহা এয়ারলাইন্স ফ্লাইট 243 রানওয়েতে টাচ ডাউন করে। He touches down on the runway. ক্যাপ্টেন ব্রেকের পরিবর্তে অবশিষ্ট ইঞ্জিনের থাস রিজার্ভার ব্যবহার করেন এবং প্লেন ধীরে ধীরে এসে শান্তিপূর্ণভাবে থেমে যায়। রানওয়েতে দাঁড়িয়ে থাকা সমস্ত এমার্জেন্সি টিম স্বস্তি পেতে থাকে। প্লেনের এমার্জেন্সি এক্সিটের মাধ্যমে প্যাসেঞ্জারদের নিচে নামানো হয়। সেই সময়ে যে আসল ভিডিও ধারণ করা হয় সেটা আপনারা স্ক্রিনে দেখছেন। সব প্যাসেঞ্জার ক্যাপ্টেনকে সাবাস এবং ধন্যবাদ জানাচ্ছিলেন তাদের প্রাণ বাঁচানোর জন্য। সমস্ত প্যাসেঞ্জাররাই ঠিকঠাক ছিলেন, ব্যতিক্রম কয়েকজন ছাড়া। যারা রজ 4, 5, 6, 7-এ বসেছিলেন তাদের খুব আঘাত লেগেছিল, কারণ সেই এলাকারই ছাদ ফেটেছিল।
এয়ার হোস্টেস জেন স্যাটো তখনও বেহুশ ছিলেন। এয়ার হোস্টেস মিচেল হন্ডা একদম ঠিক ছিলেন, যিনি ল্যান্ডিংয়ের পরে কাউন্ট করছিলেন কতজন প্যাসেঞ্জার রয়েছে। আর এখান থেকেই জানা যায় সবাই ঠিকঠাক ছিলেন, শুধুমাত্র একজন ছাড়া। এয়ার হোস্টেস সিভিলিয়ান সিং এ ঘটনায় একমাত্র মৃত্যু। প্লেনের যে অংশে ছাদ ফেটেছিল সেই অংশে তিনি দাঁড়িয়ে ড্রিঙ্কস আপ করছিলেন। ছাদ ফাটার সঙ্গে সঙ্গে তিনিও বাইরে উড়ে যান। অনেক খোঁজাখুঁজির পরেও তার লাশকে পাওয়া যায়নি। তিনি চিরতরে সমুদ্রের গভীরে তলিয়ে যান। এই 94 জন জীবিত ব্যক্তির ক্রেডিট যায় একটি টেকনিক্যাল ইকুইপমেন্টের দিকে। আমি বলছি সিট বেল্টের কথা। যেহেতু প্লেন ক্রুজিং অল্টিটিউডে পৌঁছেছিল না, তাই সবাই বিস্ফোরণের সময় সিট বেল্ট পরা অবস্থাতেই ছিলেন। তা না হলে অনেক প্যাসেঞ্জারই হাওয়ার সাথে সাথে উড়ে চলে যেতেন। সো এটাই ছিল আজকের কমপ্লিট ভিডিও। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।